স্বতন্ত্র জিতু জাকসু বিপি জিএস মাঝহার সহ 21 পদে শিবিরের জয়। 3 দিন নানা নাটকীয়তার পর ফলাফল ঘোষণা। শুদ্ধাচার থাকলে রাষ্ট্র গণতান্ত্রিক হবেই বলেছেন তারেক রহমান। জানালেন ক্ষমতায় গেলে প্রাণী সংরক্ষণে করা হবে সময় উপযোগী আইন। কেবল নির্বাচন নয়, প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরির তাগিদ আলী রিয়াজের। ফ্যাসিবাদ বিরোধীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাজনীতিবিদদের। দেশের অর্থনীতি এখনো লাইফ সাপোর্টে, অভিমত ব্যবসায়ীদের। বিপর্যয় ঠেকানো গেছে দাবি সরকারের। 5 মার্চ নেপালে নির্বাচন, শপথ নিয়েই অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলার ঘোষণা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অভিনন্দন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা হচ্ছে, সে বিষয়ে জানতে যুক্ত হব তার সাথে। মামুন, দীর্ঘ প্রতীক্ষার পর ফলাফল ঘোষণা, সার্বিক অবস্থা কেমন দেখছেন? শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস কেমন দেখছেন? মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে ঠিক এই মাত্র রেজাল্ট ঘোষণা শেষ হলো এবং ভিপি পদের রেজাল্ট ঘোষণার মধ্য দিয়ে আজকের মতো রেজাল্ট ঘোষণার পর্ব কিছুক্ষণ আগে শেষ হলো। আপনাকে পেছনে যদি দেখাই, এই মুহূর্তে আসলে ছাত্রদের মাঝে যে উচ্ছ্বাস, যে উদ্দীপনা, সেটি আসলে 33 বছরের যে অপেক্ষা, সেই অপেক্ষার অবসান ঘটিয়ে জাকসুতে ভিপি পেল ছাত্ররা, সাধারণ ছাত্ররা। জিএস পেল, এজিএস পেল, পূর্ণ প্যানেল পেল একটি। 25 জনের যে প্যানেল, সেই 25 জন প্যানেলের মধ্যে 21 জনই ছাত্র শিবিরের প্যানেল থেকে জয়ী হয়েছেন। বাকি 3 জন অন্যান্য প্যানেল থেকে, একজন স্বতন্ত্র, একজন বাকচাষ এবং আরেকজন অন্য প্যানেল থেকে জয়ী হয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের উচ্ছ্বাস। নিচে ঠিক আমরা নির্বাচন কমিশনের 4র্থ তলায় এই কার্যক্রমটি আমরা ধারণ করছিলাম। নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র শিবিরের জিএস প্রার্থী, তিনি ভিপি ছিলেন, আসলে তিনি যিনি পদপ্রার্থী ছিলেন তিনি এবার জয়লাভ করতে পারেননি। ভিপি হয়েছেন আব্দুর রশিদ জিতু, তিনি স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল থেকে ভিপি হয়েছেন। জিএস মোহাম্মদ মাজহারুল ইসলাম শিবিরের প্যানেল থেকে তিনি নির্বাচিত হয়েছেন। এজিএস পুরুষ, তিনি ফেরদৌস আল হাসান শিবিরের প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন। এজিএস নারী আয়েশা সিদ্দিকা মেঘলা শিবিরের প্যানেল থেকে তিনিও নির্বাচিত হয়েছেন। শিক্ষা গবেষণা সম্পাদক আবু ওবায়দা ওসামা শিবিরের প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন। আপনি জানেন যে আসলে সেই বৃহস্পতিবারের সকাল 9টা থেকে যে আপনার নির্বাচন শুরু হয়েছিল, নির্বাচনের ভোট দেওয়া, সেই নির্বাচনের ভোট দেওয়ার পর থেকে বিকেল 5টা পর্যন্ত চলেছে সেই নির্বাচন। তারপরে 40 ঘন্টা অপেক্ষার পরে আজকের এই ফলাফল ঘোষণা হলো। আপনাকে যদি একটু বলি, সেটি হচ্ছে ভিপি পদে আরিফুল্লাহ পেয়েছেন 2392 ভোট, শেখ সাদি হাসান পেয়েছেন 648 ভোট, রাব্বি হোসেন পেয়েছেন 70 ভোট, আরিফুজ্জামান উজ্জ্বল তিনি পেয়েছেন 1211 ভোট, আব্দুর রশিদ জিতু তিনি 334 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আরিফুল্লাহ যিনি শিবিরের, তিনি 2392 ভোট পেয়েছেন। এবং জিএস নির্বাচিত হয়েছেন মাজহারুল ইসলাম, তিনি 3930 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আপনি জানেন যে আসলে 33 বছর পরে এই ডাকসু নির্বাচনের কতটা উচ্ছ্বাস, কতটা আবেগ, কতটা আসলে উদ্দীপনার মধ্য দিয়ে এই নির্বাচনের ফলাফল, সেই কাঙ্ক্ষিত ফলাফল। ইতিমধ্যে আপনি জানেন যে 5টি প্যানেল এখান থেকে আসলে নির্বাচন তারা বয়কট করেছে এবং তারা ফল প্রত্যাখ্যান করেছিল। আপনি জানেন তার মধ্যে ছাত্রদল আছে, স্বতন্ত্র প্যানেল আছে এবং একই সাথে সংসপ্ত প্যানেল আছে। এরকম আরো মোট 5টি প্যানেল তারা নির্বাচন বয়কট করেছেন। বাকি যে 3টি প্যানেল ছিল, সেই 3টি প্যানেলের মধ্যে আসলে এই নির্বাচন যারা অংশগ্রহণ করেছেন তারা কিন্তু এখানে অংশগ্রহণ করছেন। এই মুহূর্তে নিচে আপনি শিক্ষার্থীদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন। তাদের নির্বাচিত যে ভিপি, নির্বাচিত জিএস, এজিএসরা কিন্তু এই মুহূর্তে তাদের সাথে উচ্ছ্বাসে মেতে উঠেছেন। আপনি জানেন যে এই নির্বাচনকে ঘিরেই কিন্তু নির্বাচন একটি বিশ্ববিদ্যালয়ে একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছিল গত 2 দিন 3 দিন ধরে। এর মধ্যে একজন যিনি পোলিং এজেন্ট, তিনি কিন্তু নির্বাচনের ফল গণনা করতে করতেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন। এটি একটি
হৃদয় বিদারক ঘটনা ছিল। আজকে সেই শিক্ষিকার জন্য এবং ৭১-এ মুক্তিযুদ্ধ, ২৪-এর যারা শাহাদাত হয়ে বরণ করেছেন তাদের জন্য এই ফল ঘোষণার আগে ১ মিনিট সেখানে নীরবতা পালন করা হয়েছে এবং তাদের প্রতি গভীর শোক জানানো হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আসলে শিক্ষার্থীদের উচ্ছ্বাস কান্নায় রূপান্তরিত হয়েছে। এত আনন্দ তারা পেয়েছেন, সেই আনন্দ তারা কান্নায় চোখের পানি দিয়ে, চোখের পানি ভিজিয়ে আসলে তারা উদযাপন করছেন। কাঙ্ক্ষিত যে ফলাফল, সেই ফলাফল, উচ্ছ্বাস, আবেগ, ভালোবাসা, তাদের যে আসলে তাদের যে কাঙ্ক্ষিত যে ফল সেটি তারা পেয়েছেন বলে মনে করছি। আসলে আপনি দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কি পরিমাণ আনন্দ উল্লাসে মেতে উঠেছেন। আমরাও আসলে সংবাদকর্মীরাও দীর্ঘ ৩ দিন ধরে আমরা অপেক্ষায় ছিলাম। সারা দেশের মানুষ আসলে ডাকসু নির্বাচনের পরে এই নির্বাচনের দিকে বেশ অধীর আগ্রহে অপেক্ষা করছিল। আপনি জানেন যে ২৪ পরবর্তী সময়ে যে নির্বাচন, সেটি ডাকসু নির্বাচন, প্রথম নির্বাচন দিয়ে কিন্তু এই সরকারের যে নির্বাচন সেটি কিন্তু শুরু হয়েছিল। তারপরে দ্বিতীয় নির্বাচন, জাকসু নির্বাচন, এরই ধারাবাহিকতা হয়তোবা আপনার জাকসু এবং রাকসু নির্বাচন থেকে শুরু করে দেশের প্রতিটা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে বলে সাধারণ শিক্ষার্থীরা প্রত্যাশা করছে। তো মাহমুদ, আমার পেছনে আপনি ঠিক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে শিক্ষার্থীদের যে উল্লাস। কিছুক্ষণ আগেই প্রধান নির্বাচন কমিশনার মামুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, মামুন আব্দুল্লাহ জানাচ্ছিলেন জাকসু নির্বাচনের সবশেষ খবর। এবার যাব রাজশাহী কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের খবর। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আজ ১৪ প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে একজন ভিপি ও ২ জন জিএস প্রার্থী রয়েছে। আগামীকাল ঘোষণা করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এখন পর্যন্ত ৯টি প্যানেল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ছাত্রদল ও ছাত্র শিবির ছাড়া কোনো ছাত্র সংগঠন বা স্বতন্ত্র প্যানেলই পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করতে পারেনি। এদিকে বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, রাকসু ফর র্যাডিক্যাল চেঞ্জ, সর্বজনীন শিক্ষার্থী জোট। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য রাকসু নির্বাচন বাস্তবায়নে এই যৌথ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলন থেকে ১২টি দাবি উত্থাপন করেন রাকসু ফর র্যাডিক্যাল চেঞ্জ প্যানেলের ভিপি প্রার্থী মেহেদি মারুফ। অন্যদিকে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মিঠু মনোনয়নপত্র প্রত্যাহার করে সংবাদ সম্মেলন করেছেন। ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একাডেমিক ভবনে ভোট গ্রহণ হবে। রাষ্ট্র যখন মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ, তখন আমরা প্রাণী রক্ষা নিয়ে আলোচনা করছি, এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্র এবং শুদ্ধাচার বিদ্যমান থাকলে রাষ্ট্র বাস্তবিকভাবেই বাস্তুতন্ত্র নিরাপদ থাকে। সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রাণী ও প্রাণীর মিলন মেলা অনুষ্ঠানে এসব কথা বলেন তারেক রহমান। জানান, ক্ষমতায় যাওয়ার সুযোগ হলে পশু পাখি সংরক্ষণে সময় উপযোগী আইন করা হবে। ১.৫ দশকের বেশি সময় ধরে একজন মানুষ নাগরিক হিসেবে সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার হারানোর কারণে অনেকে মনে অসহিষ্ণু হয়ে উঠেছে। এই অসহিষ্ণুতা কাটিয়ে উঠতে হলে মানুষ হিসেবে রাষ্ট্র ও সমাজে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করা গেলে সকল প্রাণীর নিরাপত্তাও নিশ্চিত করা যাবে। তবে আজকের ব্যক্তিগতভাবে আমি মনে করি গণতন্ত্রের সঙ্গে মানুষের অধিকারের সম্পর্কটা যেমন, বাস্তুতন্ত্রের সঙ্গে পশু পাখি এবং বন্য প্রাণীর অধিকারের সম্পর্কটা তেমন। সুতরাং রাষ্ট্র রাজনীতিতে গণতন্ত্র এবং শুদ্ধাচার প্রতিষ্ঠিত থাকলে বাস্তবিকভাবেই বাস্তুতন্ত্র নিরাপদ থাকে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমার মনে হয় ১.৫ দশকেরও বেশি সময় ধরে একজন মানুষ, একজন নাগরিক হিসাবে সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার হারানোর কারণে আমাদের অনেকের মনে হয়তো এক ধরনের অসহিষ্ণুতার জন্ম নিয়েছে। এই অসহিষ্ণুতা কাটিয়ে একজন মানবিক মানুষ হয়ে ওঠার জন্য মনুষ্যত্ব অর্জন আর পশুত্ব বর্জনই হোক আমাদের অঙ্গীকার। আমি বিশ্বাস করি মানুষ হিসাবে আমরা রাষ্ট্র এবং সমাজে নিজেদের অধিকার নিশ্চিত করতে পারলে অন্য সকল প্রাণীর অধিকার সংরক্ষণের ব্যাপারেও আমরা আরো সতর্ক এবং যত্নবান থাকব। তত্ত্বাবধায়ক সরকার ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে পারলে অন্তর্বর্তী সরকারের কেন ২ বছর লাগছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় গয়েশ্বরচন্দ্র রায় বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা এক একজনের কাছে এক এক রকম। ৫ আগস্ট সফল হওয়ার পর তা ভিন্ন ভিন্ন রূপ ধারণ করেছে। ৩ মাস ডান বাম মধ্যপন্থা সবার সাথে আলোচনা করেই
তাদের মতামতের ভিত্তিতে বিএনপি ৩১ দফা প্রণয়ন করেছিল। এখন দু একটি দল পিয়ার পদ্ধতির কথা বলছে। একসাথে সবাই জেল জুলুম মোকাবিলা করলেও এখন ব্যক্তি স্বার্থ হাসিলে সবাই এক সুরে কথা বলতে পারছে না বলে অভিযোগ করেন গয়েশ্বরচন্দ্র রায়। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ হলো অনন্তকাল, যতদিন থাকবেন ততদিন এটা বৈধ। যদি তাই না হয় তাহলে যেটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের আকাঙ্ক্ষা বোধ, জুলাই আগস্টের যে বিপ্লব, এখনো তাদের কেন সময় হয় না? যদি একটি তত্ত্বাবধায়ক সরকার পরিবর্তনের পর একটা তত্ত্বাবধায়ক সরকার 90 দিনের নির্বাচন অনুষ্ঠিত করতে পারে, তাদের 2 বছর লাগে কেন? আর হাসিনা সরকার গেছিল ফেসিবাদ, বোঝা গেছে এটা ফেসিবাদ সরকার। এই সরকারটা কোন বাপ? সরকারের কোনো কাজকর্ম আছে চোখে পড়ে? 3-4 জন ছাড়া কেউ কোনো কথা বলে? মন্ত্রণালয় কেমনে চলে, কোন মন্ত্রণালয় কি হচ্ছে কোনো খবর রাখে? সব চালাচ্ছে শেখ হাসিনা রেখে যাওয়া সেই প্রশাসন। শুধু নির্বাচন নিয়ে না ভেবে রাজনৈতিক দলগুলোকে রুলস অব দ্য গেম বা প্রাতিষ্ঠানিক কাঠামো পরিবর্তন নিয়ে চিন্তার পরামর্শ জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজের। অন্যদিকে রাজনৈতিক মতভেদ থাকলেও গণতন্ত্রকে সুরক্ষা দিতে ফ্যাসিবাদ বিরোধীদের ঐক্যই রাষ্ট্রের ভিত্তি হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীতে এক আলোচনায় এসব কথা বলেন তারা। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ, জনমানুষের ভাবনা ও প্রত্যাশা সংস্কার প্রস্তাবনা বিষয়ক আলোচনার আয়োজন করে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট। আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের প্রতিনিধিরা বলেন, সংস্কার প্রস্তাবনা দ্রুত বাস্তবায়ন করতে হলে হোঁচট খেতে হবে। গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির বিরুদ্ধে আওয়ামী লীগের ক্ষোভ দৃশ্যমান। ফ্যাসিবাদ শক্তির মোকাবেলা ও জনগণের আকাঙ্ক্ষা পূরণে ভাবতে হবে রাজনৈতিক দলগুলোকে। ইলেকশন যদি স্থগিত হয়, যদি পণ্ড হয়ে যায়, এমনকি ফ্যাসিবাদী শক্তি বাদ দেন, অভ্যুত্থানকারী দলগুলোর মধ্যে, শক্তিগুলোর মধ্যে ভাগ বিভাজন, হিংসা এটা বাড়বে এবং এটা রাজপথে একটা সহিংস বিরোধ বৈরিতাও এটা পর্যবেসিত হয়, ঝুঁকিটা বাড়বে। আমাদের যে জুলাই সনদটা আছে সেটা যাতে টেকসই ভাবে বাস্তবায়ন হয়, সেজন্য আমরা ন্যাশনাল পার্টি থেকে সবসময় বলছি যে আগামী যেই বডিটা ইলেক্টেড হবে তাদের যাতে কনস্টিটিউট পাওয়ার থাকে, সেভাবেই সবচেয়ে টেকসই ভাবে যে সংসদগুলোতে ঐক্যমত হয়েছে সেটা বাস্তবায়নের একটা পথ হবে। নিজেদের রাজনৈতিক লক্ষ্যকে সামনে আনতে গিয়ে যে এইখানে শক্তি ভারসাম্যে একক কোনো শক্তির কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়নি, এটা একটা বাস্তবতা। এবং সেই বাস্তবতার জায়গাতে আমাদের মধ্যে যে বিদ্যমান শক্তি ভারসাম্য আছে, সেই শক্তি ভারসাম্যের মধ্যে ন্যূনতম ঐক্য তৈরি করে কনসেনসাসের পদ্ধতিতে আমরা যদি না এগোই, একক চিন্তা প্রতিষ্ঠা করতে যাই, তাহলে আমরা অনিবার্য সংঘাতের দিকে যাব। আমরা সবাই মিলে যাই খুঁজে বের করি না কেন, দিন শেষে যদি রাজনৈতিক সমঝোতা না হয়, আমরা যেটা যে পদ্ধতিতেই ইন্ট্রোডিউস করি বা চাপিয়ে দিই, সেটা সাস্টেইনেবল বা টেকসই হবে না। এখন আমার শেষ কথা হলো, আসলে আমরা সবাই মিলে দোয়া করি যে আমাদের নেতারা, আমাদের পলিটিশিয়ানরা যত তাড়াতাড়ি আমাদের সামনে সেই তৃতীয় বা বিকল্প সত্যটা হাজির করবেন, তত তাড়াতাড়ি আমরা মুক্তি পাবো। আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রকে প্রকৃত গণতান্ত্রিক রূপান্তরের মাধ্যমে ফ্যাসিবাদের পথ রুদ্ধ করতে হবে। সে লক্ষ্যেই রাজনৈতিক দলগুলো সংস্কার নিয়ে ঐকমত্য হয়েছে। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য যেটা গঠিত হয়েছে, এটাই হবে আমাদের রাষ্ট্রের একমাত্র রাজনৈতিক শক্তি এই জাতির, এবং সেই শক্তিটা আমরা সমুন্নত রাখতে হবে। আমাদের মধ্যে মতভেদ থাকলেও, আদর্শিক মতভেদ থাকলেও, রাজনৈতিক কৌশলগত মতভেদ থাকলেও, নির্বাচনিক ইস্যুভিত্তিক মতভেদ থাকলেও, কিন্তু আমরা যেন ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটাকে ধরে রাখি, এখানে যেন আমরা মতানৈক্য না আনি। এখন যারা বলছেন যে ঈশান ফোরাম এক দেখছে বা দুই একটি রাজনৈতিক দল বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে তাদের রাজনৈতিক অবস্থান বা সুবিধা আদায়ের বা যে কোনো রকম হয়তো তাদের উদ্দেশ্য সাধনের চেষ্টা করছে, সেটাকে আমি বক্তব্য হিসেবে স্বাগত জানাই। ডেমোক্রেটিক রাইট হিসেবে তাদের সেইটা আছে, সেটাকেও স্বাগত জানাই। কিন্তু আমি বিশ্বাস করি এন্ড অফ দি ডে জাতীয় ঐক্যের স্বার্থে, ফ্যাসিবাদের পুনরুত্থান না হওয়ার এই প্রত্যাশার স্বার্থে তারা সবাই গণতান্ত্রিক পদ্ধতিতে ফেরত আসবেন, এটা আমাদের প্রত্যাশা। অন্যদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা দূর করে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও কার্যকর করতে ভূমিকা রাখার পরামর্শ দেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ।
বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য যেটা দরকার সেটা হচ্ছে রুলস অফ দ্য গেম চেঞ্জ করতে হবে। আপনাকে রুলস অফ দ্য গেম চেঞ্জ করতে হবে, প্রতিষ্ঠান তৈরি করতে হবে। সংস্কারের যে কথাগুলো আলোচিত হচ্ছে সেগুলো আসলে ওই রুলস অফ গেম চেঞ্জ করার আলোচনা। যে নির্বাচনটা আপনার সামনে, সেই নির্বাচনটা যে কোনো নির্বাচন বলে মনে করবেন না প্লিজ। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, হাত জোর করে বলতেছি, ফাউন্ডিং একটা ইলেকশনের দিকে বাংলাদেশকে নিতে হইলে কেবলমাত্র তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার ব্যবস্থা করবে, এটা ভাইবেন না। আলোচনায় ঐক্যমত্য কমিশনের মেয়াদ বাড়িয়ে সংকটের সমাধানে আলোচনার উদ্যোগ বহাল রাখার পরামর্শ দেন বিভিন্ন দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। সংবিধান সংশোধন সংক্রান্ত প্রস্তাবে বড় ধরনের দ্বিমত নিয়েই জুলাই সনদের চূড়ান্ত কপি পাঠানো হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে। সংবিধান সংশোধন নিয়ে ঐক্যমত্য কমিশনের 19টি বিষয়ের মধ্যে 10টিতেই একাধিক ভিন্ন মত রয়েছে। এছাড়া জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়েও ভিন্ন মত রয়েছে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে। তবে সনদের বিষয়গুলো আদালতে চ্যালেঞ্জ করা হবে না, এই অঙ্গীকার চায় ঐক্যমত্য কমিশন। রিপোর্ট করছেন রোকনুজ্জামান। গত বৃহস্পতিবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনার পর জুলাই সনদ চূড়ান্ত করেছে কমিশন। এরই মধ্যে দলগুলোর কাছে চূড়ান্ত কপি পাঠানো হয়েছে। সংবিধানের সাথে সম্পর্কিত নয় এমন সংস্কারগুলো এখন থেকেই বাস্তবায়ন ক্ষেত্রে একমত সব রাজনৈতিক দল। তবে সংবিধান সংশোধন সংক্রান্ত কমিশনের 19টি বিষয়ের মধ্যে প্রধানমন্ত্রীর মেয়াদকাল, আইনসভা গঠন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, উচ্চকক্ষের গঠন, ইখতিয়ার, সংসদে নারী প্রতিনিধিত্ব, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রপতির ক্ষমতা, দায়িত্ব, তত্ত্বাবধায়ক সরকার এমন গুরুত্বপূর্ণ 10টি বিষয়ে ভিন্ন মত রয়েছে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর। রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে সেই প্রশ্নে আর্টিকেল 106 অনুসারে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে যথাযথ প্রক্রিয়ায় রেফারেন্স পাঠিয়েছে এবং সুপ্রিম কোর্ট এগ্রিড হয়ে বলেছে যে এখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের আপনি শপথ গ্রহণ করাতে পারেন। তো সুতরাং এইখানে কন্টিনিউশন অব দি কনস্টিটিউশন আছে। এখন যদি সংবিধানের ধারাবাহিকতা কেউ যদি জিজ্ঞেস করা হয় নাই, সেটা ভুল। আমরা আশা করি এই 5টি প্রস্তাবের ভিতরে আমরা অনেকটা কাছাকাছি আসতে পারবো এবং সেই ভিত্তিতেই এই জুলাই সনদের আইনগত ভিত্তি হবে এবং জুলাই সনদের ভিত্তিতেই আগামী ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধানের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোকে টেকসইভাবে বাস্তবায়নের জন্য নতুন সংবিধান একমাত্র পন্থা, একমাত্র পথ। ঠিক সেটাকে বাস্তবায়ন করার জন্য একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার করে এলএফও করে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান জাতিকে উপহার দেওয়া। এছাড়া সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়েও দ্বিমত রয়েছে রাজনৈতিক দলগুলোর। ফলে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে সনদ বাস্তবায়নের 4টি পদ্ধতি গণভোট, অধ্যাদেশ, নির্বাহী আদেশ এবং বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে সনদ বাস্তবায়নের সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে ঐক্যমত্য কমিশন। আমরা সকল দল একত্রিত হলেও আমাদের আসলে অথরিটি তৈরি হয় না যে আমরা এটাকে সংবিধান আকারে বাস্তবায়ন করব। সেটা তখনই বাস্তবায়িত হতে পারে যখন জনগণ তার প্রতিনিধিদের মাধ্যমে এই অথরিটি আমাদেরকে দেন। সংবিধান কিন্তু কাউকে স্বৈরাচার বানায় নাই। স্বৈরাচার তার নিজ প্রয়োজনে সংবিধানটাকে অদলবদল করেছে, কাটাছেঁটা করেছে। সুতরাং সংবিধান ছিঁড়ে ফেলতে হবে। আমরা এটা সমর্থন করিনি। 13 সেপ্টেম্বরের মধ্যে প্রতিটি রাজনৈতিক দলের পক্ষে জুলাই সনদে কোন 2 ব্যক্তি সই করবেন তাদের নাম পাঠাতে বলেছে কমিশন। রবিবার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় সনদের চূড়ান্ত বিষয়ে সিদ্ধান্ত পৌঁছানোর আশা করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। যে মৌলিক বিষয়গুলো নির্ধারণ করা হয়েছে। রোকনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী দাবি করেছেন, দেশের অর্থনৈতিক বিপর্যয় ঠেকাতে পেরেছে অন্তর্বর্তী সরকার। তুলনামূলক বিচারে বেশ কিছু সূচকে বাংলাদেশের অবস্থান ভালো। তাই এলডিসি উত্তরণ হওয়া না হওয়ার বিষয় এখন আর সরকারের হাতে নেই। যদিও ব্যবসায়ীরা বলছেন, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর অনেকটা উন্নতি হলেও অর্থনীতি আছে এখনো লাইফ সাপোর্টে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের মতে, এলডিসি ইস্যুতে বাংলাদেশকে ঝুঁকি নিতেই হবে। রাজধানীতে এক সেমিনারে এসব বলেন তারা। গোলাম ময়নুর হাসানের রিপোর্ট। মাথাপিছু আয়সহ বেশ কিছু সূচকের মানদণ্ডে 2026 সালের নভেম্বরে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হতে হচ্ছে। এতে বাংলাদেশ বর্তমানে আন্তর্জাতিক বাজারে যে শুল্ক সুবিধা পেয়ে আসছে তার পাবে না।
এজন্য বিশেষত রপ্তানিতে নেতৃত্বে থাকা তৈরি পোশাক রপ্তানিকারকরা গ্রাজুয়েশন পেছানোর জন্য সরকারের কাছে জোরালো দাবি জানিয়ে আসছেন। এমন প্রেক্ষাপটে রাজধানীতে ইআরএফ কার্যালয়ে আয়োজিত সেমিনারে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী কথা বলেন এলডিসি উত্তরণ নিয়ে। It could be an argument, but it's a very weak argument, আমি বলবো frankly speaking। একটা দুটা কান্ট্রিকে আপনি শুধু ইউকে ইয়ে করলেন, কনভিন্স করলেন, আপনি এই যে আরও আদার এলডিসিগুলি আছে তাদেরকে কী করে আপনি কনভিন্স করবেন? তারা তো দেখছে আমাদেরকে হিংসার চোখে। আফ্রিকান দেশগুলিকে আপনি কীভাবে কনভিন্স করবেন? আমরা কিন্তু ভোট পাইতে হবে অর্ধেকের বেশি পাস হওয়ার জন্য। এই লাইফ সাপোর্ট থেকে আমরাও কিন্তু বলছি যে আমরা লাইফ সাপোর্টেই আছি এখনও, কিন্তু হ্যাঁ আমাদের রিজার্ভ বেড়েছে বা অন্যান্য কিছু প্যারামিটার এই সরকার আসার ইকোনমিক ডিসিপ্লিন কিছুটা অন্তত ফিরে আসছে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, যেখানে ঝুঁকি নেওয়া হয়নি সেখানে এগোনোও যায়নি। রানা প্লাজার বিপর্যয় তার বড় উদাহরণ। আপনি রিস্কগুলো তো নিতে হয়, এখন রিস্ক যদি আমরা না নেই আমরা কোথায় যে ঠেকবো? বারবার একই এসে আমি আমার যেগুলো ডেটা যেগুলোকে আমি চেরি পিক করলে আমার লাভ হয় সেই ডেটাগুলো সামনে রেখে আমি একটা ইকোনমিক কনক্লুশন ড্র করতে চাচ্ছি। ইট ডাজন্ট হেল্প এনিওয়ান, কাউকে হেল্প করে না এটা। গবেষণা প্রতিষ্ঠান পলিসির এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাসুর রিয়াজের মতে তথ্যের ম্যানিপুলেশন হয়েছে বলে এলডিসি গ্রাজুয়েশন পেছানো যাবে না। ডেটা ম্যানিপুলেশন হয়েছে নিশ্চিত, সেই ডেটা ম্যানিপুলেশন নিয়ে ইউএন বডির কাছে যাওয়া যাবে না, কারণ ডেটা ম্যানিপুলেশন যদি আপনি কারেক্টও করেন, ওখানে আপনি যদি 20-30% আপনি মার্জিন অফ এরর দিয়ে অ্যাডজাস্ট করেন, তাও আমরা থ্রেশহোল্ডের উপরে থাকবো। সুতরাং সেইটা নেবে না। ম্যাক্রো এখনো আমরা শক্ত জায়গায় যেতে পারিনি, আশা করছি তাড়াতাড়ি যাবো। সুতরাং আইসিইউ থেকে হয়তো কেবিনে এসছি বা ওয়ার্ডে এসছি, হসপিটাল এখনো ছাড়তে পারিনি ম্যাক্রোতে। ব্যবসায়ীদের অন্ধকারে রেখে এলডিসি গ্রাজুয়েশন সরকার যাচ্ছে বলেও মন্তব্য করেন ব্যবসায়ীরা। 3 বছর পরেও যদি গোলাম মনোয়ার হাসান, বাংলা ভিশন, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। নেপালে ভেঙে দেওয়া হয়েছে পার্লামেন্ট। অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পরপর পার্লামেন্ট ভেঙে দেন সুশীলা কার্কি। এছাড়া আগামী বছরের 5ই মার্চ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এদিকে নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কির শপথ নেয়ার কয়েক ঘন্টা পরই পার্লামেন্ট ভেঙে দেওয়ার ঘোষণা আসে। এর আগে দুর্নীতি বিরোধী সহিংস আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর সব পক্ষ মিলে সুশীলা কার্কিকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেন। রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেলের দপ্তর থেকে জানানো হয়, সেনাপ্রধান অশোক রাজ সিগদেল ও আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার পর কার্কির নিয়োগ চূড়ান্ত করা হয়। আন্দোলনকারীরাই তাকে নেতৃত্বের জন্য প্রস্তাব দেন। সুশীলা কার্কি এর আগে 2016 থেকে 17 সালের মাঝামাঝি পর্যন্ত নেপালের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। সততা, দুর্নীতি বিরোধী অবস্থান ও দৃঢ়তার কারণে তিনি ব্যাপকভাবে পরিচিত। সপ্তাহ জুড়ে জেনজি প্রজন্মের চলা বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষে অন্তত 51 জন নিহত এবং 1,500-এর বেশি মানুষ আহত হয়েছে। সংবাদকর্মীদের সুরক্ষায় নো ওয়েজবোর্ড নো মিডিয়া নীতি বাস্তবায়ন জরুরি বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা ও করণীয় শীর্ষক আলোচনায় তিনি বলেন, গণমাধ্যম মালিকদের লাইসেন্স নেয়ার আগে উল্লেখযোগ্য টাকা প্রতিষ্ঠানের গণমাধ্যম কর্মীদের সুরক্ষায় বরাদ্দ রাখা জরুরি। ন্যূনতম মজুরি 35,000 টাকা করার ব্যাপারেও মত দেন শফিকুল আলম। এছাড়া সাংবাদিকতায় যারা কাজ করবেন তাদের যোগ্যতার বিকল্প নেই, নইলে গুজবে দেশে সহিংসতা বাড়বে। বলেন, প্রতিষ্ঠান মালিককে ইউনিয়ন লিডার বানানো উচিত না। সাংবাদিক সুরক্ষা আইন আগামীতে খাত সংশ্লিষ্টদের স্বার্থ রক্ষা করবে বলেও জানান তিনি। কোনো সাংবাদিক প্রয়োজনীয় সুরক্ষা ছাড়া ঝুঁকিপূর্ণ কাজে গিয়ে আহত বা নিহত হলে মালিক পক্ষকে আইনের মুখোমুখি করা হবে। নো ওয়েজবোর্ড নো মিডিয়া, আমি এটার সাথে একমত একদম। আপনি ওয়েজবোর্ড দিয়ে, এবং এই ক্ষেত্রে যেটা করতে হবে আমাদের ইনসেন্টিভও দিতে হবে। যারা ওয়েজবোর্ড দিবেন তাদেরকে আমাদের 3,000 টাকা করে দিতে হবে। বাংলাদেশে আমরা নিউজ পেপারের লাইসেন্স, টিভির লাইসেন্স, অনলাইনের লাইসেন্স আমরা সস্তা করে ফেলেছি। এগুলো দরকার নাই। নিউজ পেপার যারা করবেন তার টাকা থাকতে হবে। যারা টিভি দিবেন, যারা নিউজ পেপার দিবেন, যারা বড় অনলাইন দিবেন, তাদের একটা বড় অঙ্কের টাকা যখন ওনারা লাইসেন্স দিবেন তাদের 10 থেকে 20 কোটি টাকা এই যে সাংবাদিক কল্যাণ ফান্ড বা এই সমস্ত জায়গায় জমা রাখতে হবে।
আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, উচ্চ আদালত ও মানবাধিকার কমিশন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মানবাধিকার লঙ্ঘনের পক্ষ শক্তি হিসেবে হাজির হয়েছিল। দুপুরে কক্সবাজারে উখিয়ার একটি হোটেলে আয়োজিত জাতীয় মানবাধিকার কমিশন আইন 2009 এর সংশোধন বিষয়ক পরামর্শ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, নির্বাচনের পর সরকারে আসা কোনো রাজনৈতিক দল সম্পূর্ণভাবে জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশাকে ভুলে সংস্কার ভণ্ডুল করে দেবে, সরকার এতটা নিরাশাবাদী নয়। রাজনৈতিক দলগুলো যখন আইন করে তখন তাদের সুযোগ সুবিধার কথা বিবেচনায় রাখে, ক্ষমতা কতটুকু হাতে রাখা যায় সেটা চিন্তা করে। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ পরামর্শক ব্যারিস্টার তানিম হোসেন শাওন। জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন ও ইসরায়েল দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে একটি ঘোষণা বিপুল ভোটে অনুমোদন পেয়েছে। ইসরায়েল এই ঘোষণা প্রত্যাখ্যান করলেও জাতিসংঘ তা কার্যকর রাখতে অনড়। শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে জাতিসংঘের সদর দপ্তরে এই ভোটাভুটি হয়। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে সাধারণ পরিষদের 142টি দেশ, বিপক্ষে ভোট দিয়েছে মাত্র 10টি। তাদের মধ্যে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র রয়েছে। ভোটদানে বিরত ছিল 12টি দেশ। সাধারণ পরিষদে প্রস্তাবটি উত্থাপন করেছিল ফ্রান্স ও সৌদি আরব। ঘোষণায় স্পষ্টভাবে বলা হয়েছে, ইসরায়েলে হামাসের হামলা যেমন নিন্দনীয়, তেমনি গাজায় ইসরায়েলের নির্বিচার বোমাবর্ষণ, অবরোধ ও অনাহারও অমানবিক। এতে সৃষ্ট ভয়াবহ মানবিক বিপর্যয় তুলে ধরে তা বন্ধের আহ্বান জানানো হয়। পাশাপাশি দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য সুনির্দিষ্ট সময়সীমা ও সাপেক্ষ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগের দিনই ঘোষণা দেন, ফিলিস্তিন কখনোই স্বাধীন রাষ্ট্র হবে না। জাতিসংঘের ঘোষণা প্রত্যাখ্যান করে তেল আবিবের অভিযোগ, হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ না করে সাধারণ পরিষদ প্রমাণ করেছে তারা বাস্তবতা থেকে বিচ্ছিন্ন। যদিও ইসরায়েলের প্রত্যাখ্যান উপেক্ষা করে নিজেদের ঘোষণায় অনড় থাকার সিদ্ধান্ত জানায় জাতিসংঘ। সংবাদ শেষ করব, ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। স্বতন্ত্র জিতু জাকসু বিপি, জিএস মাঝহার সহ 21 পদে শিবিরের জয়। 3 দিন নানা নাটকীয়তার পর ফলাফল ঘোষণা। শুদ্ধাচার থাকলে রাষ্ট্র গণতান্ত্রিক হবেই বলেছেন তারেক রহমান। জানালেন, ক্ষমতায় গেলে প্রাণী সংরক্ষণে করা হবে সময় উপযোগী আইন। কেবল নির্বাচন নয়, প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরির তাগিদ আলী রিয়াজের। ফ্যাসিবাদ বিরোধীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাজনীতিবিদদের। দেশের অর্থনীতি এখনো লাইফ সাপোর্টে, অভিমত ব্যবসায়ীদের। বিপর্যয় ঠেকানো গেছে দাবি সরকারের। 5 মার্চ নেপালে নির্বাচন, শপথ নিয়েই অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলার ঘোষণা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অভিনন্দন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।